তখন আমি INS ব্রহ্মপুত্রতে পোস্টেড অ্যাজ এ স্কোয়াড্রন গানের অফিসার। স্কোয়াড্রন মানে তখন আমরা 3টে জাহাজ নিয়ে একটা স্কোয়াড্রন করতাম, ব্রহ্মপুত্র, বিয়াস অ্যান্ড বেতোয়া। I was Brahmaputra was the leader, commanded by a captain. Other two are commanded by commanders. But the squadron gunner officers means we are the gunships. For any event, we are gunships. আমাদের মনে রেখো, তখন পোস্টাল ডাকেতে চিঠি দিত, তখন ইন্টারনেট বলে কিছুই ছিল না। সুতরাং আমরা তখন থেকে বললাম নিশ্চয়ই জাহাজ পাঠাবো, কিন্তু কি জাহাজ পাঠাবো অনেক চিন্তা করে দেখলাম আমাদের তো ওয়েস্টটাতে প্রোটেক্ট করতে হবে। So we decided we'll send Vikrant and 4 other ships, which are Brahmaputra, Bias, Kamorta and Kavrati. These are 2 Petia class. We were told stop the Arakan road, which was telling Pakistanis may walk. Arakan road just behind Cox's Bazar, behind Chittagong. We used to fire occasional standoff. ওপর দিয়ে যেয়ে ওখানে পড়তো, রাস্তার উপর পড়তো কাছে। আসি তখন আমরা মাইন সুইপার পাঠালাম, তার কারণ ওখানে চাইনিজরা ফ্লোটিং মাইন রেখেছিল, হুইচ ইজ ইন্টারন্যাশনালি নট পারমিটেড। ফ্লোটিং মাইনগুলো ভেসে ভেসে আসে, জাহাজে ধাক্কা লাগলেই ভেসে যায়। তো উই কনসেন্ট্রেটেড ইন হেল্পিং বাংলাদেশ ক্লিয়ারিং দি চিটাগং হারবার and St. Martin's Islands and around it of floating mines. মাইন হয়তো জমিতে এসে আটকা পড়ে গেছে, কিন্তু মাইন ইজ এ মাইন। ভারত আর পাকিস্তানের মধ্যে প্রায় যুদ্ধ বেঁধে গেছিল। আমি প্রায় বলছি এই জন্য, যদিও 4 দিন রীতিমতো সীমান্ত এলাকায় গোলাগুলি চলেছে এবং ভারতীয় বিমান বাহিনী যথেষ্ট ব্যস্ততার মধ্যে ছিল। পাকিস্তানও চেষ্টা করেছিল ভারতের মাটিতে তাদের গোলাগুলি পৌঁছতে, কিন্তু তারা পারেনি। তবে একদম যুদ্ধ হয়েছে, যুদ্ধ ঘোষণা হয়েছে 2 দেশের মধ্যে, পরিস্থিতি এতটা খারাপ জায়গায় যায়নি। তার আগেই শেষ পর্যন্ত যুদ্ধবিরতি, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে এটা ঠিক যুদ্ধবিরতিও নয়, আমরাই আমাদের দিক থেকে আপাতত স্থগিত রেখেছি, অপারেশন সিন্দুর এখনও শেষ হয়নি। এই আবহে আমার সঙ্গে রয়েছেন ভারতের নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ভাইস অ্যাডমিরাল বিমলেন্দু গুহ। পাকিস্তানের সঙ্গে ভারতের এটা বোধহয় 4র্থ বড় কনফ্লিক্ট বলতে হবে। 65, 71, 98 অর্থাৎ কার্গিল, এবং তারপরে 2025। এর মধ্যে 71-এর যুদ্ধে সরাসরি অংশ নিয়েছিলেন ভাইস অ্যাডমিরাল বিমলেন্দু গুহ। আমি আপনার কাছে আপনার সেই অভিজ্ঞতার কথা জানতে চাই। আমি শুনেছি এবং পরবর্তীতে এই নিয়ে ফিল্ড মার্শাল মানেকশার ওপরে তো তার জীবনের উপরে ছবি হয়েছে, হিন্দি ছবি তৈরি হয়েছে। সেখানে আমরা দেখছি যে প্রধানমন্ত্রী বলছেন মার্চ মাসে যে আমাদের ব্যবস্থা নিতে হবে পাকিস্তানের বিরুদ্ধে দরকার হলে, বিশেষ করে পূর্ব পাকিস্তানে। কিন্তু তিনি বলছেন যে না, এটা সময় না, আপনি যদি বলেন আমি যাব যুদ্ধে, কিন্তু আমি আপনাকে নিশ্চিত করতে পারছি না যে আমরা জিতব, কারণ এরপরে বর্ষা আসবে, বর্ষা আসলে আমরা ওখানে কাজ করতে পারবো না, নদীগুলো ফুলে ফেপে উঠবে। বেটার আমরা ডিসেম্বরে যাই, কারণ তখন বর্ষা শেষ হয়ে যাবে, নদী নালা অনেক বেশি সংকুচিত হয়ে যাবে, আমাদের কাজ করতে সুবিধা হবে। আপনি সে সময় বাহিনীতে কোথায়? আপনি একদম শুরুর থেকে আমাকে একটু বলুন। 26শে মার্চ 1971-তে তখন আমি INS ব্রহ্মপুত্রতে পোস্টেড অ্যাজ এ স্কোয়াড্রন গানের অফিসার। স্কোয়াড্রন মানে তখন আমরা 3টে জাহাজ নিয়ে একটা স্কোয়াড্রন করতাম, ব্রহ্মপুত্র, বিয়াস অ্যান্ড বেতোয়া। I was Brahmaputra was the leader, commanded by a captain. Other 2 are commanded by commanders. But the squadron gunner officers means we are the gunships. For any event, we are gunships. That time, we did not have any eastern fleet. যখন দেখা গেল যে 26শে মার্চের পরে 1971 সালে যে হয়তো আমাদের ইস্টে যেতে হবে, তখন আমরা নিজেরাই তৈরি শুরু করেছিলাম। আপনারা তখন দক্ষিণে? আমরা তখন একেবারে পশ্চিমেতে, বম্বেতে বসে। আচ্ছা, বম্বেতে। আমরা তখন ঘুরে যেতে হতো, শ্রীলঙ্কারকে ঘুরে তারপরে আমাদের যেতে হতো। আর আমাদের ইস্টেতে তখন 2টো ছোট বেস ছিল, একটা বড় বিশাখাপট্টনম যেটাকে বলতাম আমরা, আর আরেকটা ছিল ম্যাড্রাস। এছাড়া কিছুই ছিল না। ম্যাড্রাস বিশাখাপত্তনম দুটোই তো প্রায় দক্ষিণ বলতে হবে।
বলতে পারো, কিন্তু বিশাখাপট্টনম আমরা ইস্ট বলি এই কারণে যে ইট ফেসেস, হ্যাঁ ওই দিকের মুখটা আছে, ওই দিকে মুখটা আছে। সুতরাং আমাদের কয়েকটি জাহাজকে পাঠিয়ে দেওয়া হয়েছিল ওইদিকে, যে আমরা ওখানে গেলাম। আমরা গেলাম প্রথমেতে যাবার সময় তখন শ্রীলঙ্কাতে একটু গণ্ডগোল হচ্ছিল, আমরা ওখানে 2 দিন হলো দাঁড়িয়ে তারপর আমরা ঘুরে গেলাম জাহাজ ব্রহ্মপুত্র। আমরা যখন গেলাম তখন ভাইজাকেতে আমাদের ফেসিলিটিস ওয়ার মিনিমাল, জাহাজ কিছুই ছিল না, 2টো ছিল ছোট ছোট পেট্রোল বোট, রাজপুত ছিল হুইচ ইজ ডিকমিশন, অ্যাবাউট টু বি ডিকমিশন, ওটাও ছিল পুরনো রাজপুত। আর জাহাজ বলতে এই 2-4টে জাহাজই ছিল। আর আপনারা যা নিয়ে গেলেন? আমি যখন গেলাম ব্রহ্মপুত্রতে ইন দি মান্থ অফ আর্লি এপ্রিল, তারপরে আমরা আস্তে আস্তে দেখলাম, আমরা প্রথমে বললাম যে ইস্ট অ্যান্ড ওয়েস্টের যুদ্ধের মিশন আলাদা, ইস্ট অ্যান্ড ওয়েস্টের এনগেজমেন্ট উঠবে আলাদা। পাকিস্তান তখন ইস্টে তো আছে আমাদের, যেটা এখন বাংলাদেশ, আর ওয়েস্টে তো আছে। প্রথম ডিসিশন আমরা নিলাম ইস্ট অ্যান্ড ওয়েস্ট উইল ফাইট ফর ডিফারেন্ট মিশন, different arena exists, and mission is only one, that evict Pakistanis from now Bangladesh. It is not occupying anything. If anybody comes in the way, which Pakistan Army, Navy and Air Force will come, they will be dealt with adequately, either in the east or mostly in the west. এই মিশনটা আপনাদের কি এপ্রিলেই চূড়ান্ত হয়ে গেছে? নিশ্চয়ই। যুদ্ধটা হবে কি ডিসেম্বরে? কারণ তখনও পর্যন্ত তো ভারত এগোয়নি। না, কথা হচ্ছে কি, মোবিলাইজেশন একটা ফ্যাক্টর হয়, বিশেষ করে তখনকার দিনে। আমরা ভুলে যাই, আমাদের ওখানে না সাইবার ছিল, না মোবাইল ছিল, না এত হাই স্পিড ট্রান্সমিশন ছিল আমাদের। মনে রেখো, তখন পোস্টাল ডাকেতেই চিঠি দিত, তখন ইন্টারনেট বলে কিছুই ছিল না। সুতরাং আমরা তখন থেকে বললাম নিশ্চয়ই জাহাজ পাঠাবো, কিন্তু কি জাহাজ পাঠাবো? অনেক চিন্তা করে দেখলাম আমাদের তো ওয়েস্টটাতে প্রোটেক্ট করতে হবে। সো উই ডিসাইডেড উইল সেন্ড বিক্রান্ত অ্যান্ড 4 other ships, which are Brahmaputra, Bias, Kamorta and Kavrati. These are 2 Petia class. Vikrant will have air, and Brahmaputra and Bias will have guns. As for the other 2 are concerned, they are basically smaller guns but capable. They are anti-submarine. In the event that time Ghazi, in addition to the Daphnes which are operating there. আচ্ছা, গাজী কি ইস্ট কোস্টে ছিল? Ghazi তখন ছিল না, Ghazi was based in Karachi, along with the other 3 Daphne class French submarines. সুতরাং আমরা চলে গেলাম ভাইজাকের কাছে। এই আমরা 6টি জাহাজ, আমাদের বলতে গেলে 5টা, আর একটা ছিল ফুয়েলার ছিল শক্তি বলে। তার মানে ইস্টে তখন ভারতীয় নৌবাহিনী বলতে মোটামুটি এই 6টা জাহাজই? না, ছিলই না, আমরাই দিলাম 6টা। আপনারা যা গেলেন, তারপরে যা ওখান থেকে 2-1টাকে পেলেন, সব মিলিয়ে 6টা? আমরা 6টায়, আমরা 6 জনে গিয়েছিলাম। আচ্ছা, আমরা ওখানেই ছিলাম। কিন্তু আমাদের ট্রেনিং হয়েছিল তখন। বিক্রান্ত হ্যাড এ সিম্পল লিমিটেশন, হোয়াট ইজ নোন, ইউ রিকোয়ার এ উইন্ড অন ডেক। উইন্ড অন ডেক যদি না হয় তাহলে ইউ ক্যানট গেট দি লিফট, দো ইউ আর থ্রোন বাই ক্যাটাপুল্ট, বাট ইউ রিকোয়ার এ লিফট টু ক্লাইম্ব আপ। আর তখন যদি মনসুন এসে যায় ওয়েস্ট কোস্টেতে, ইট ইজ নো। ইন দি ইস্ট কোস্ট, নর্থ ইস্ট মনসুন স্টার্টস এন্ড নভেম্বর, ইফ নট আর্লি ডিসেম্বর, নর্থ ইস্ট, বাট দ্যাট ইজ নট অ্যাজ সিভিয়ার অ্যাজ দি সাউথ ওয়েস্ট মনসুন। সুতরাং বিক্রান্ত রিকোয়ার 2 things. Vikrant had a speed limitation. We said it is better if Vikrant in the east, A, it is away from Ghazi, B, it will provide the necessary air, because the Air Force says the nearest Indian base cannot carry enough weapons and endurance to reach Cox's Bazar, which is the last airstrip that then Pakistani had in Bangladesh. বিমান বাহিনীর ওই অবধি পৌঁছানোর ক্ষমতা ছিল না তখন। উইথ দি রিমেম্বার, এন্ডিউরেন্স ইজ ডিপেন্ডেন্ট অন পেলোড। কি নিয়ে যাচ্ছে তার উপরে, আমি কত দূরে যাব সেটার উপরে নির্ভর করবে, কি জিনিস নিয়ে যাচ্ছি সেটার উপরে নির্ভর করবে। টু কাট এ লং স্টোরি শর্ট, উই প্রিপেয়ার্ড ওয়েল। আচ্ছা, আমি এই যে মার্চ থেকে ডিসেম্বর এই সময়টাকে বোঝার চেষ্টা করছি, যে আপনারা তো এপ্রিলের মধ্যে পৌঁছে গেলেন। না, আমার ফিরে এদিকে
আবার ফিরে কিন্তু এলাম। তারপরেই সিদ্ধান্ত না, হলো যে আমরা তারপরে- এখনই যাচ্ছি না এটাকে। না, আমরা অগাস্ট মাস থেকে উই আর ডিপ্লয়েড ইন দি ইস্ট। আমরা অফ ম্যাড্রাস উই ওয়ার্কড আপ বিক্রান্ত। তার কারণ বিক্রান্তে তখন 3 রকমের এরোপ্লেন ছিল, সিহক ছিল, অ্যালিজে ছিল, অ্যান্ড চেতক আমরা যেটাকে বলি হেলিকপ্টার ছিল। সুতরাং তাদেরকেও দে আর অল ডিসএম্বার্ক, তাদেরকে নিয়ে এসে ইউ গো টু ওয়ার্ক আপ। Work up is not only taking off and coming back, but carrying out various types of weapons and see if they are effective. And what you call is a plane guard ship. তখন কি আপনারা জানতেন যে আলটিমেটলি ডিসেম্বরের আগে আমরা এটাকে যাব না? না, আমরা ভেবেছিলাম অ্যারাউন্ড নভেম্বর, আমাদের প্রিপারেশন ছিল অ্যারাউন্ড নভেম্বর, বাট ডাউন দি লাইন ইট সেজ whenever it is. But again, as I said, fast forward if I said, on 1st November 1971, the Eastern Fleet was formed. আমরা যে কটা জাহাজ ছিলাম ওই নিয়ে হলো, পরে কিছু চলে এলো। কিন্তু আমরা বাই দেন, বাই let me say second week of November, we were tucked away in the Andamans. কেন? Nobody knew. তখন এয়ার সার্ভেলেন্স বলে কিচ্ছু ছিল না, সত্যি কথা। অ্যাটলান্টিক ছিল, কিন্তু দ্যাট অ্যাটলান্টিক ইজ নট দেয়ার। অ্যান্ড দ্যাট টাইম যে ব্যান্ড দিত, তখন স্যাটেলাইট পাস শুধু করতো আমেরিকা। উই নিউ দি স্যাটেলাইট পাস 12টা থেকে 3টের ভেতরে ওরা সাদার্ন বিট, যেটা ইন্ডিয়া, উইচ উইল কাভার, ধরো গিভ অ্যান এক্সাম্পল, ফ্রম বম্বে টু সাউথ অফ মরিশাস বা ওই ধরনের জায়গা, অনেক, ধরো কন্যাকুমার থেকে হয়তো 200 মাইল নিচে, এই পর্যন্ত, এর বেশি না। বাট ওটা 3 ঘন্টা শুধু থাকতো। তো আমরা বললাম এই 3 ঘন্টাতে আমরা এমন জায়গা থাকবো যেখানে ওরা বুঝতে পারবে না। সো উই টাকড আওয়ারসেলফ ইন আন্দামান গ্রুপ অফ আইল্যান্ডস, অল দিস শিপস, অ্যান্ড আমরা অ্যাজ ক্লোজ টু দি হিলস। আন্দামানে তো অনেক হিলস আছে, ফর স্টেশনারি তখন রেজলিউশন এত ছিল না, না এত ক্লোজও আসতে পারতো। ওরা যে স্যাটেলাইট নিয়ে ইমেজারি দেখতো একটা কালো শ্যাডো এগেন্স্ট দি গ্রিন, তারপর দিন দেখলো কালো শ্যাডো, বললে তো ছায়া পড়েছে, ছায়া গ্রিন। এটা উই আর টোটালি স্টেশনারি, উই ডিড নট মুভ। ওইখানে ক্যামোফ্লেজ করে কত দিন? ওইখানে আমরা প্রায় ধরো 20-22 দিন আচ্ছা ওয়েটিং। আর কেন নর্দার্ন নিয়েছিলাম? ওখান থেকে বেরিয়ে 150 মাইল দূরে গেলে বিক্রান্ত কুড হিট কক্সেস বাজার, খুবই মানে প্রক্সিমিটি। সুতরাং 3rd নাইটেতেই যখন শুনলাম ওয়ার হ্যাজ বিন ডিক্লেয়ার্ড, উই স্টার্টেড মুভিং। অ্যাট নাইট navigation was very poor. Full marks to the captains, navigator and the ship's crew. We went through totally darkened ship with no navigation lights, getting out of the hilly channels, and we went out in the open. So that 4th afternoon we were hitting Cox's Bazar. 4th afternoon we hit Cox's Bazar with first Seahawks followed by Alice. We removed their ATC totally. বিক্রান্ত তখন এইটার সঙ্গে আমি খুব মিল পাচ্ছি এই অপারেশন সিন্দুরের, কারণ আমরা যে 10টা ঘাঁটি পাকিস্তানের প্রায় বম্বিং করে অকেজো করে দিলাম, এখন তো ইন্টারন্যাশনাল এক্সপার্টরাও স্বীকার করছেন যে এতেই কোমর ভেঙে গেছে পাকিস্তানের। ফলে ওর আর এয়ার ডিফেন্স বলেও কিছু নেই, এয়ার অফেন্স বলেও কিছু নেই, কারণ কোনো ফ্লাইটে উঠতে পারবে না, বেশিরভাগ রানওয়ে ড্যামেজ। আপনারা পূর্ব পাকিস্তানের কক্সেস বাজার ড্যামেজ করে পূর্ব দিকে পাকিস্তানের এয়ারফোর্সকে পুরো মাটিতে মিশিয়ে দিচ্ছে। একেবারে 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 নট অনলি দি বম্বস ওয়ার ডেলিভার্ড, ওদের আর একটা জায়গা ছিল যশোরে। না, দ্যাট ইজ টু ফার অ্যাওয়ে। তোকা কিন্তু দে ডিড নট হ্যাভ অ্যান এয়ার স্ট্রিপ। ওদের এয়ার স্ট্রিপ বলতে তখন ছিল ঢাকা, নর্থে ছিল একটা, এইখানে ছিল একটা। কক্সেস বাজার ওদের সাদার্ন ওয়াজ পয়েন্ট। কক্সেস বাজার পর থেকে কিছু সাউথে গেলে সিতোয়া এয়ারপোর্ট এসে যায়, সিতোয়া পোর্ট এসে যায়, যেটা নাকি এখন থাইল্যান্ডের। সুতরাং আমাদের ছিল আরেকটা তোমাকে মনে রাখতে হবে, আমরা গেছি বন্ধুর বাড়িতে কেউ ঢুকেছে তাকে বের করার জন্য, কিন্তু বন্ধুর বাড়ি যেন ক্ষতিগ্রস্ত না হয়। সুতরাং আমাদের অ্যাটাক ওয়াজ ভেরি স্পেসিফিক, ইভেন গান অ্যাটাক ওয়াজ ভেরি স্পেসিফিক।
We never destroyed anything which we felt could not contribute to war. Believe you me. মানে 80 বাংলাদেশের ওখানে ফিজিক্যাল ড্যামেজ যতটা সম্ভব যতটা কম হতে পারে, যতটা কম হতে পারে। এটা ভেবে যুদ্ধ করা কিন্তু খুব মুশকিল, আমি তোমাকে বলি। যুদ্ধ করা খুব মুশকিল, কিন্তু তথাপি উই সে ইয়েস। আপনাদের কোনো রেজিস্ট্যান্স ওখান থেকে? There was no resistance because by then they have all fled by land or by sea. By the time we started, even before that, we had declared what is known as a sanitary cordon. আমরা বলেছিলাম that anybody, ধরো 3rd week of November থেকে বলেছিলাম কোনো জাহাজ যেন বাংলাদেশে না যায়। আমরা তাদের আটকে দিয়েছিলাম এই আমাদের পারাদ্বীপের ইস্ট থেকে, ধরো সাগরের থেকে ডাউন সাউথ দিয়ে, এই ইস্টে কেউ যেতে পারবে না। So everybody followed. Those who did not follow, those who were carrying food, grains or things, we captured them and took them to Vizag or to Paradip. মানে বাংলাদেশের সাপ্লাই ওখানে, মানে পাকিস্তানের, পূর্ব পাকিস্তানের সাপ্লাই পুরো বন্ধ হয়ে গেছে। পুরো বন্ধ হয়ে গেছে। কিন্তু আপনারা নামেননি, ওখানে গিয়ে পোর্ট করেননি। আমরা নেভি did much later, but that time, by then on the north army has circled it, on the west army has circled it. Air Force was ready to attack the nearest and come more east, and we were there waiting for them, the escape route and devastation, destroy Cox's Bazar. কমিউনিকেশন তখন কিভাবে, মানে আমি এই জন্য বলছি, তখন তো এত স্যাটেলাইটও ছিল না, মোবাইল তো ছেড়েই দিলাম, ল্যান্ডফোনও, নেভি আর কীভাবে ল্যান্ডফোন দিয়ে কাজ করবে? আপনারা সমুদ্রে বসে আছেন, কক্সেস বাজারে মারলেন, কিন্তু কি হচ্ছে অন্যদিকে, ভারত কি সিদ্ধান্ত নিচ্ছে, আপনাদের কাছে কিভাবে ওই রেডিও? আমাদের দুদিন না, রেডিও সাইলেন্স, প্লিজ রিমেম্বার। রেডিও মিনস ইউ আর বিং পিন পয়েন্টেড, এদিক থেকে আসছে, ওই দিক থেকে আসছে, তুমি এখানে আছো। সুতরাং উই আর সাইলেন্স, বাট অ্যাট দি সেম টাইম উই হ্যাড দি কমিউনিকেশন গোয়িং which was necessary, encrypted. Everything is encrypted, minimum communication, because our mission was clear. Unless there was deviation from the mission in a big way, we left it to the fleet commander. Please be. তার মানে আপনি, আমার যেটা বুঝতে পারছি আমি, ডিসেম্বরের ফার্স্ট উইকে আপনাদের কাছে যে ব্রিফিং, আপনারা আগাগোড়া সেই ব্রিফিং ফলো করে যাচ্ছেন। আমরা তার আগে থেকে যে ব্রিফিং পেয়েছি, তোমরা বেরোবে না ওখান থেকে যতক্ষণ না পাকিস্তান অ্যাটাক করছে। এবার আপনাকে তো জানতে হবে যে কখন অ্যাটাক করলো, সেই কমিউনিকেশন আসছে। সেই কমিউনিকেশন রেডিওতে শুনছি। আপনি এমনি সিভিল রেডিও? সিভিল রেডিওতে শুনছি। War has been declared when Mrs. Gandhi made that statement. সঙ্গে সঙ্গে আপনারা সিদ্ধান্ত নিচ্ছেন, এবার আমরা রওনা যাচ্ছি। We know exactly. The penny has dropped, gate has opened, get out from here. সিনিয়র অফিসার বা কমান্ডিং পোস্টের সঙ্গে কথা বলার কোনো সুযোগ নেই, কোনো কন্ট্রোল রুমের সঙ্গে কথা বলার কোনো সুযোগ নেই, because they had said this is the go signal. The moment you hear war has been declared, your job is this. এবার আপনারা 6টা জাহাজে লিমিটেড অ্যামুনিশন, তাই নিয়ে আপনাদের কাজ করতে হবে নিশ্চয়ই। কিন্তু আমরা তোমাকে অ্যামুনিশনের অনেক রকম ছিল তখন। গিভ ইউ দ্য এক্সাম্পল, আমরা 3টে ফিউজ ব্যবহার করতাম। প্রথম হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন ফিউজ, যেটা মারতো যে গর্ত করে চলে যেত। আরেকটা হচ্ছে টাইম মেকানিক্যাল ফিউজ, যে আফটার সো মাচ ফ্লাইট, ইফ ইউ বাস্ট দ্যাট শেল, ইট উইল অ্যাকচুয়ালি বি ইন ফ্র্যাগমেন্টস আফটার সার্টেন টাইম। আরেকটা হচ্ছে ভেরিয়েবল টাইম ফিউজ। ভেরিয়েবল টাইম ফিউজ কী ছিল? শেলটা উড়ে যাচ্ছে, যখনই রেডিও সিগন্যাল পেল নিচে থেকে, তখন ওটা বাস্ট করতো। আচ্ছা, সো 3 রকমের ফিউজ দিয়ে আমরা লড়াই করেছি তখন। ভেবে দেখো, একটা জাহাজ থেকে। When we wanted, for example, 13, 14 to 9, when the Pakistanis tried to escape, we used variable time fuse. 100 ফিট 150 ফিট ওপরে ওটা ফেটে যেত, আর অন্তত 600 ফিটের ভেতর যতগুলো জাহাজ ছিল সব সারপ্রাইজ, কেউ বেরোতে সাহস করেনি। তারপর দিন সকালে আমরা ওখানে ছিলাম, এটা রাত্রির কথা বলি। আমি নৌকো গুনে এসছে, তারা বলেছে যে কি আমাদের মেরেছে আমরা নিজেরও জানি না। ওপর থেকে গেলাম ভুরুর স্বপ্নেলে, ছোটো ছোটো স্বপ্নেল। অ্যান্ড স্বপ্নেল ছোটো মাস ইন্টু ভেলোসিটি,
ইট ইজ দি ভেলোসিটি, যেখানে হিট করবে সেখানে তো পুরো একেবারে। সুতরাং আমরা দেখো তখন যে টেকনোলজি ছিল, উই ইউজ দ্য টেকনোলজি। আপনারা কক্সেস বাজারকে অ্যাটাক করলেন, কক্সেস বাজারকে নিউট্রালাইজ করলেন, তারপরে হোয়াট ইজ নেক্সট? তারপর we were told stop the Arakan road, which was telling Pakistanis may walk. Arakan road just behind Cox's Bazar, behind Chittagong. We used to fire occasional standoff. ওপর দিয়ে যেয়ে ওখানে পড়তো, রাস্তার উপর পড়তো কাছে। মানে আপনারা সমুদ্র থেকেই ওই জায়গাটাকে মনিটর ওই জায়গাটা ওরা জানে না কখন আসবে, ফলে যাতায়াত করা রিস্কি। ওখান দিয়ে কনভয় নিয়ে গেলে ওপর দিয়ে মেরে দেবে। তবে একটা কথা মানে ওই 6টা জাহাজ একটা ইন্ডিয়ান কমান্ড পোস্ট হিসেবে টানা কাজ করে গেছে ওই সময়। একেবারে যাকে বলে ওই 6টা জাহাজ। নট অনলি দিস, আমাদের যেটা আরেকটা জিনিস ছিল, এসকেপ পাকিস্তান, এসকেপ দি রুট অফ পাকিস্তানিস, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য মোর ডিফিকাল্ট টাস্ক। বোট হোক, রাস্তা দিয়ে হোক, এরোপ্লেন তো কোনো প্রশ্নই ওঠে না, হেলিকপ্টার তো কোনো প্রশ্নই ওঠে না। কারণ আমরা যখন জানলাম যে 7th Fleet হ্যাজ সেইলড ফ্রম ভিয়েতনাম, উই আর নট ওয়ারিড, ওরা আস্তে আস্তে যুদ্ধ শেষ হয়ে যাবে। হ্যাঁ, এটা আমার একটা প্রশ্ন ছিল, কারণ আমেরিকা তো বসে ছিল না, তারা রওনা করে দিয়েছিল, পাল্টা রাশিয়াও রওনা করেছিল, এবং সেই জন্য আর আমেরিকা ঢোকার সাহস পায়নি। রাশিয়াকে তোমাকে বলি, তখন মিসেস গান্ধী ওয়াজ ইন ভেরি গুড টার্মস উইথ ব্রেজনেভ। He appealed to Nixon that please, we are fighting, let it be over, this is for a cause. Nixon did not agree. ঠিক আছে, Nixon did not agree. Rang up Brezhnev. Brezhnev said, sorry, I am committed to the Black Sea. I am in the Cold War phase. আমি যেতে পারবো না এখন, আমি যেতে পারবো না, তবে দেখে আমি কি করতে পারি। যেটা করেছিল সেটা একটা অদ্ভুত জিনিস করেছিল। They are always deployed in Cold War, the submarines in the Indian Ocean. আচ্ছা, He told the 2 submarines to come up and surface south of Indian continent when the satellite passes. যাতে আমেরিকার কাছে খবরটা পৌঁছে। আমেরিকার কাছে 2 দিন পর পর খবর গেল যে 2টো সাবমেরিন, রাশিয়ান সাবমেরিন ওখানে বসে আছে। He said, I'm not taking part in war. তুমি যদি ঢোকো আমিও ঢুকবো। না, সেও বলেনি, কিচ্ছু বলেনি, শুধু বসে আছি, বসে আছি। এটাই যথেষ্ট। বসে আছি মানে 7th Fleet যখন বেরোলো, আফটার 4th day when they heard that this is happening, he said, brother mine, এটা তো আমরা ভাবিনি। ওরা ধরে নিল যে রাশিয়া চুপ করে বসে থাকবে না, আমরা যদি যাই তাহলে ওই 2টো সাবমেরিন। কিন্তু ব্রেজনেভ যেটা, এটা আমি তোমাকে বারবার বলছি, যেগুলো বেরিয়েছে বলেছিল, লেট মি সি হোয়াট আই ক্যান ডু। When Mrs. Gandhi appealed, by then we had signed the Indo-Soviet treaty. By then we had signed the Indo-Soviet treaty, where one of the clause shall help in case of mutual attack. They were more than gracious to sign the treaty. আপনারা তো এইসব খবর পাচ্ছেন না যে রাশিয়ান সাবমেরিন এসে বসে আছে। না, আপনারা তো ভাবছেন যদি 7th Fleet আসে তাহলে আপনাদেরই লড়তে হবে তার সঙ্গে। আমাদের কি করে লড়বো সেটাও আমরা ঠিক করে রেখেছিলাম, সত্যি কথা। We are all prepared. I said yes, but they will not be here before 18th or 19th. সময় লাগবে তাদের আসতে। আর ওদের সারফেস করে মালাক্কা স্টেট দিয়ে আসতে হবে, সাবমেরিনকেও সারফেস করে আসতে হবে। তখন আমরা ততদিনই জেনে গেছিলাম ওরা মেডিটেরিয়ানে কীভাবে কাজ করতো রাশিয়ানস। যখনই জাহাজগুলো, আমেরিকান জাহাজগুলো যেত মেডিটেরিয়ান থেকে অ্যালং উইথ আদার শিপ, ঠিক 4 মাইল পেছনে একটা রাশিয়ান জাহাজ দেখছে। ওই রাশিয়ান জাহাজটা ছিল, যেটা আমরা পরে নিয়েছিলাম কাশিন ক্লাস, যেটা আমি কমান্ডো করেছিলাম। ইটস এট এ গান রেঞ্জ, ইট কুড এনিথিং উইদিন 7 miles অ্যাকুরেটলি। ইট ইউজ টু বি 5 miles away or 6 miles away. মানে ওকে রেঞ্জে রেখে, ওকে রেঞ্জে রেখে বলেছি, আই উইল বি ডেভাস্টেটেড, বাট বয় দ্যাট ক্যারিয়ার ক্যানট অপারেট। তুমি বম নিলে, আমি 4টে শুধু গোলা ফেললাম ক্যারিয়ার, বাকি জাহাজগুলোকে তুমি ছেড়ে দাও।
তুমি এরোপ্লেনে এসে আমাকে 4টে গোলা মারলে, আমি ডুবে গেলাম। কিন্তু আমি তোমাকে ওই ক্যারিয়ারটাকে যা করার করে দিই, ক্যারিয়ারটা ক্যারিয়ার ওখানেই শেষ। ওখানেই শেষ। আর তার চেয়ে যেটা বড় কথা, এটা আমরা শিখেছিলাম ওদের কাছ থেকে। সুতরাং আমরা বললাম, ইফ দ্য ক্যারিয়ার কামস উই শ্যাল ওয়েলকাম দেম, ওয়েলকাম টু আওয়ার ডোমেইন, এনিথিং উই ক্যান ডু ফর ইউ। দিস ইজ এক্সাক্ট ওয়ার্ডস উই আর টোল্ড। ডিসেম্বরের পর কত তারিখ অবধি আপনারা ওখানে থাকলেন কক্সবাজারের কাছে? আমি 17 তারিখে ল্যান্ড করেছিলাম কক্সবাজারেতে, 18 তারিখে চিটাগংয়েতে। তার দুটো কারণ ছিল। প্রথম কথা, ওরা ভাবলো আমি বাঙালি বলে আমার কথা লোকালরা বুঝবে ভালো, কিন্তু ভুলে যায় যদি আমার জন্ম ঢাকাতে আর আমি বাঙাল, কিন্তু চিটাগংয়ে ভাষা যে বোঝে নমস্কার, ও বাংলা বলে কিছু নেই। হ্যাঁ, ওটা তো অনেকটাই আরাকান এমনভাবে, কিন্তু কথাগুলো যেটা বলেছিল আমার এখনও মনে পড়ে। এখন আমার কষ্ট হয়, যখন আমি পৌঁছলাম, আমার সঙ্গে একটা প্লেটুন ছিল, সব শুদ্ধ 9 জন আর্মড সেলার্স ছিল আমার সঙ্গে। আর্মি তখন নেই, সেলার্স ছিল। তখন সবাই করলে এত দেরি করলেন কেন, ওয়াই ইউ সো লেট? ওটা তো উত্তর দেবার কিছু নেই। তখন বললাম আসুন আপনারা দেখাই। নিয়ে গেল একটা চার্চের পাশে, গ্রেভিয়ার্ড ছিল। ওরা খুঁজতে শুরু করে রেখেছিল, জানতো যে আমরা এসে গেছি। বিশ্বাস করবেন, আমি সাদা কঙ্কাল শুধু দেখলাম ওখানে, সাদা কঙ্কাল। এই এত নৃশংসতা করে নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পের কথা মনে পড়ে যাচ্ছে একেবারে। বিশ্বাস করো, আই জাস্ট কুড নট কন্টেন মাই, বলে দেখেন এইভাবে মারছে, মেরে পুঁতে রেখে দিয়েছে। সুতরাং আমি সেই জন্য বলি, হোয়াট ইজ এ মোস্ট বারবারিক অ্যাক্ট। আপনি বাংলাদেশে কতদিন ছিলেন তখন? আমি বাংলাদেশে তারপরে গেছি। দেখো, আমি ওই সময়ের কথা বলছি, আপনি ঢুকলেন ওখানে গিয়ে কত বললেন? আমি ওদেরকে 2 জায়গাতে নেমেছিলাম আমি। দেন উই আর ডিট্যাচড। আমরা ওখান থেকে বেরিয়ে আসি, তখন আমরা মাইন সুইপার পাঠালাম। তার কারণ ওখানে চাইনিজরা ফ্লোটিং মাইন রেখেছিল, হুইচ ইজ ইন্টারন্যাশনালি নট পারমিটেড। ফ্লোটিং মাইনগুলো ভেসে ভেসে আসে, জাহাজে ধাক্কা লাগলেই নিয়ে যায়। তো উই কনসেন্ট্রেটেড ইন হেল্পিং বাংলাদেশ clearing the Chittagong harbor and St. Martin's Islands and around it of floating mines. মাইন হয়তো জমিতে এসে আটকা পড়ে গেছে, কিন্তু মাইন ইজ এ মাইন। ওদের তো ন্যাচারালি সেই এক্সপার্টিসও ছিল না যে ওইগুলোকে ডিটেক্ট করবে, ডিফিউজ করবে। কোনো প্রশ্নই ওঠে না। ওদের কি নেভি ছিল? কিছুই ছিল মানে ওইগুলো ডিটেক্ট এবং ডিফিউজ, এটাই আপনাদের তখন প্রধান কাজ। টিল রাশিয়ানস কেম ইন দি মান্থ অফ এন্ড জানুয়ারি। তার আগে আমরা করেছি ওটা। তারপর রাশিয়ান নেভি এলো, দেখে অ্যান্ড দে হেল্পড। তখন অনেকেই এগিয়ে এসেছিল, বিকজ ইট ইজ হিউম্যানিটেরিয়ান কস্ট। ওয়ার হ্যাজ এন্ডেড, মাইন্স আর স্টাক, ইউ গট টু ক্লিয়ার দি মাইন্স। যেখানে রাজস্থানেতে যখন মাইন, কিন্তু রাশিয়ানদের সঙ্গে পাশাপাশি আপনারাও তো রয়ে গেলেন, মানে আপনাদেরও তো ডিউটি ফুরোলো না তখন? না, ওটা ঠিক ছিল। আমাদের একজন লিয়াসন অফিসার ছিল, ইউ আর রাইট, টিল উই ক্রিয়েটেড অ্যান এম্বাসি দেয়ার and we had actually a naval attaché posted, যে নাকি এই ভাগটা দেখতো। তখন রাসবিহারী মুখার্জি, our first commodore, he went there and thereafter it was, but এটা মানে বর্বরতা, নৃশংসতা যাকে বলে, সেটা বোধহয় এই প্রথম আমি চাক্ষুষ দেখেছি। আপনি একজন ফৌজি হিসেবেও আপনি ওই জিনিস দেখেননি এর আগে? নেভার। কারণ আর্মিতে, নেভিতে যারা থাকেন তারা অনেক বেশি সহিংসতা দেখে অভ্যস্ত। আমি মানুষকে মরতে দেখেছি সামনে, কিন্তু আমি এভাবে দেখি। মানুষ যুদ্ধতে লড়েছে, প্র্যাকটিসেতে লড়েছে। আমরা যখন প্র্যাকটিস করি, আই হ্যাভ লস্ট পিপল, ইন পিস টাইম আই হ্যাভ লস্ট পিপল হোয়াইল ডুইং এক্সারসাইজ। ফলে আপনাদের নার্ভ অনেক বেশি শক্ত হয়, কিন্তু সেখানেও আপনি ওই ছবি দেখে আপনার কষ্ট হয়েছে? ছবি নয়, চাক্ষুষ দেখে, ওই চেহারা দেখেছি যে এইরকমভাবে নৃশংসতা করেছে। অ্যাকচুয়ালি it actually enforces your determination that they must be removed who have done this. অনেকগুলো বই বেরিয়েছিল এই ব্যাপারে, আর
আর ইউএন হেল্প ইমেন্সলি। আজকে বাংলাদেশ দেখে আপনার করুণা হয় না যে ওখানে এত প্রো পাকিস্তান ভয়েস বাংলাদেশে? কথা কি জানো, মানুষের সহানুভূতি, সমবেদনা যাই বলো না কেন বড় ক্ষীণস্থায়ী হয়। ভাবে থ্যাংক ইউ বলে হেঁটে চলে গেলাম বলেই সব হয়ে গেল। পেছনে যে কত থ্যাংক ইউর পেছনে আছে এটা খুব কম লোকই জানে। বাংলাদেশ দেখে আমার কষ্ট হচ্ছে দুটো কারণেতে। অ্যাজ এন ইন্ডিভিজুয়াল, after Mujibur Rahman and followed by right through till Awami League came and Sheikh Hasina, তখন আমরা অনেক সাহায্য পেয়েছি বাংলাদেশ থেকে, এটা মানতেই হবে। যখন আমরা MSCNM বলে নাগাল্যান্ডে হতো, তখন ওদের প্রায় 11টা ক্যাম্প ছিল শুধু বাংলাদেশেতে। ওটা ক্রস করলেই আমাদের ল্যান্ডে চলে আসতো, নাগাল্যান্ডে। সুতরাং তখন উনি বলেছিলেন আমি সব কটাকে উড়িয়ে দেবো এখান থেকে, উনি করেছিলেন তাই। সুতরাং অনেকটা আমাদের নর্দার্ন বর্ডার ওয়াজ কোয়াইট পিসফুল, মানে উই ডিড নট অ্যাকসেপ্ট ফ্রম মুইওয়াজ টু কাম আপ। কিন্তু আমাদের ছিল, কিন্তু আমি বললাম যে প্রজন্ম পাল্টে গেছে, সবাই চাইছে কিছু একটা হোক। বাংলাদেশ যে উন্নতি করছিল এটা ভুল। বাংলাদেশ ওয়াজ ডুইং এক্সিডিংলি ওয়েল। তুমি বিশ্বাস করো, হ্যাঁ অসন্তুষ্ট অনেকেই থাকে, রাজনীতিতে অসন্তুষ্ট থাকে। আরেকটু ভালো হলে ভারতের তাকে বলে এটা কেন হচ্ছে না, ওটা কেন, ওগুলো ছোটো কথা। বড় জিনিসটা হচ্ছে বাংলাদেশ ওয়াজ অলসো প্রোগ্রেসিং। আমরা ওদের পাওয়ার দিতাম, জল নিয়ে আমাদের চুক্তি হয়েছিল, আমাদের ট্রানজিট ফেসিলিটি ওদেরকে দিয়েছিলাম, বিকজ অ্যাজ এ নেবার, এখন যেটা হয়েছে আশা করি এটা ক্ষীণস্থায়ী হবে, বেশি দিন হবে না, তারপরে ঠিক হয়ে যাবে আশা করছি। এনিওয়ে, অনেক ধন্যবাদ আপনাকে, সময় দিলেন। আর এই গল্পগুলো রীতিমতো এখনও কীরকম রোমাঞ্চকর, শুনতে কীরকম লাগে। আপনারা তো ফেস করেছেন, আমরা শুধু গল্পটাই শুনছি। কিন্তু সেই সময়, আজ থেকে এতগুলো বছর আগে, তখনকার যুদ্ধ আরও অনেক বেশি, আমার ধারণা অনেক বেশি কঠিন ছিল। এবং যারা যুদ্ধ করছেন তাদের বুদ্ধিমত্তা, তাদের তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এইগুলোর উপর অনেক বেশি নির্ভর করে। নিশ্চয়ই আজকে এত বেশি আমরা টেকনোলজিক্যালি অ্যাডভান্স হয়েছি, ফলে অনেক রকম সাহায্য একজন সোলজার ইভেন ইন দ্য ওয়ার ফ্রন্ট সে পায়, তাকে নানা রকম ইনপুটস দেওয়া সম্ভব হয়। আপনাদের কাছে কিচ্ছু থাকতো না। হ্যাঁ, সাধারণ সিভিল রেডিও, মানে আকাশবাণী কলকাতা শুনে আপনাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে আমি কি করব। ইট ইজ, আমরা রেডিও সার্ভিস মেনটেন করছি, আমরা কিচ্ছু পাঠাচ্ছি না যাতে কেউ বুঝতে না পারে আমরা কোথায় আছি। অনেক ধন্যবাদ। ভারতীয় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ভাইস অ্যাডমিরাল বিমলেন্দু গুহর সঙ্গে কথা বলছিলাম, যিনি 71 সালে পূর্ব সীমান্তে বাংলাদেশের কক্সবাজার কোস্টে, উপকূলে ভারতীয় নৌবাহিনীর সঙ্গে ছিলেন, ভারতীয় নৌবাহিনীর একজন সৈনিক হিসেবে কাজ করেছেন, এবং সেই গল্প আমরা শুনছিলাম। আপনারা দেখছেন হাই নিউজ।